একদিকে তীব্র গরম, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন, দেশের বিদ্যুৎ ব্যবস্থায় আসলে সমস্যা কোথায়? যে লোডশেডিং একসময় গ্রামাঞ্চলের সমস্যা বলে মনে করা হতো, সেটি এখন শহরেও মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। কোথাও 1-2 ঘন্টা, কোথাও তারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। দেশের বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি এতটাই খারাপ যে কোথাও বিদ্যুৎ সরবরাহের তুলনায় চাহিদার ব্যবধান কয়েক গুণ পর্যন্ত বেড়ে গেছে। নেত্রকোনার কয়েকটি এলাকায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ের তথ্য এসেছে। আর ঢাকার ক্ষেত্রেও মানুষের অভিজ্ঞতা আর সরকারি হিসাব দুটোর মধ্যে তৈরি হয়েছে এক অস্বস্তিকর দূরত্ব। কিন্তু প্রশ্ন হলো, এই সংকট কি কেবল বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি, নাকি এর পেছনে রয়েছে গ্যাসের সংকট, বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি সমস্যা, জ্বালানি আমদানির চাপ, পুরনো আর্থিক দায় এবং দীর্ঘদিনের ব্যবস্থাপনাগত দুর্বলতার একটি সম্মিলিত ফল? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দ্বিতীয় ব্যাখ্যায় বেশি বাস্তবসম্মত। সাম্প্রতিক সময়ে সরকার নিজেই বিদ্যুৎ সাশ্রয়ের উপর জোর দিচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং গ্যাস সরবরাহের চাপের কারণে বিদ্যুৎ উৎপাদন ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রয়টার্সও জানিয়েছে, গ্যাস সংকট আরও তীব্র হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ ব্যবহারে কঠোর সাশ্রয়ী ব্যবস্থা নিচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়া। জুনের শেষ দিকে জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, দুটি বিদ্যুৎ কেন্দ্রের সমস্যায় জাতীয় গ্রিড থেকে প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ কমে গিয়েছিল। একটি কেন্দ্রে বয়লার টিউব লিকেজ এবং আরেকটি কেন্দ্রে বৈরী আবহাওয়ার কারণে কয়লা খালাসের সমস্যা হয়েছিল বলে তিনি জানান। অর্থাৎ সংকটের বাস্তবতা আছে, তবে চরিত্র বুঝতে হলে আরও পেছনে তাকাতে হবে। কারণ বাংলাদেশের বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় দুর্বলতা শুধু উৎপাদন নয়, উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ, বিদ্যুৎ কেনার খরচ এবং বকেয়া বিল, এই 4টি জায়গার ভারসাম্য। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি দায় ছিল বিপুল। একটি পর্যায়ে শুধু বিদেশি দায়ের পরিমাণ প্রায় $2.5 বিলিয়ন পৌঁছেছিল বলে প্রতিবেদনে উঠে আসে। এরপর সেই দায় পরিশোধে বড় ধরনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সরকারি হিসেবে এক বছরে বিদেশি বিদ্যুৎ বিলের বকেয়া হিসেবে 18,631 কোটি টাকা পরিশোধ করা হয়। এর মধ্যে আদানি পাওয়ারের পাওনাও ছিল। একই সময়ে বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রায় 6,779 কোটি টাকা সাশ্রয়ের কথাও জানানো হয়। এখানে আলোচনায় আসে ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খানের নাম। অন্তর্বর্তী সরকারের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই সাবেক আমলা শুধু বিদ্যুৎ উৎপাদনের দিকে তাকাননি, বরং খাতটির পুরনো আর্থিক ও প্রশাসনিক সমস্যাগুলো সামলানোর চেষ্টা করেছিলেন। সরকারি তথ্য অনুযায়ী তিনি 1979 সালে বিসিএসে যোগ দেন। ইডকলের প্রথম পুনর্কালীন সিইও হিসেবে 1998 থেকে 2007 পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর 2007 থেকে 2009 সাল পর্যন্ত বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন। তার সময়ের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল বিদেশি কোম্পানিগুলোর বকেয়া পরিশোধ। শেভরনের ক্ষেত্রেও দীর্ঘদিনের বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, বকেয়া পরিশোধের ফলে গ্যাস উৎপাদন ও সম্প্রসারণমূলক কাজ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। শেভরন বাংলাদেশের স্থানীয় গ্যাস উৎপাদনের অর্ধেকেরও বেশি সরবরাহ করে। ফলে এই অর্থ পরিশোধের বিষয়টি কেবল একটি কোম্পানির পাওনা মেটানো নয়, দেশের জ্বালানি নিরাপত্তার সঙ্গেও সরাসরি যুক্ত। আর আদানি পাওয়ারের ক্ষেত্রেও বিষয়টি ছিল আরও গুরুত্বপূর্ণ। 2005 সালের জুনে বাংলাদেশ একবারে $437 মিলিয়ন পরিশোধ করে আদানির বকেয়া হিসাব অনেকটাই পরিষ্কার করে। এর আগে বকেয়া পরিশোধ নিয়ে টানাপোড়েনের কারণে আদানি সরবরাহ কমিয়ে দিয়েছিল। পরে অর্থ পরিশোধের পর পূর্ণ সরবরাহ পুনরুদ্ধার হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এখানেই গল্প শেষ নয়, কারণ আদানি চুক্তি নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। জাতীয় পর্যালোচনা কমিটি চুক্তিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখেছে। এমনকি অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে চুক্তি বাতিলের সম্ভাবনার কথাও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। একই সঙ্গে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আন্তর্জাতিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিলে বড় ধরনের আইনি ও আর্থিক ঝুঁকিও তৈরি হতে পারে। অর্থাৎ বিদ্যুৎ সংকটের সমাধান শুধু টাকা পরিশোধ করলেই হবে না। কোন দামে বিদ্যুৎ কেনা হচ্ছে, কি শর্তে কেনা হচ্ছে এবং চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব কি, সেটিও দেখতে হবে। এখন আসি বর্তমান বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রসঙ্গে। টুকুর মন্ত্রণালয়ে ফেরাটা ছিল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
2001 সালের বিএনপি সরকারেও তিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 2026 সালে নতুন সরকার গঠনের পর আবারও তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দায়িত্ব নেয়ার পর থেকেই তাকে মোকাবেলা করতে হচ্ছে এক কঠিন বাস্তবতা। বিদ্যুৎ খাতে বিশাল আর্থিক দায়, গ্যাসের ঘাটতি, উৎপাদন কেন্দ্রের সমস্যা এবং বাড়তে থাকা চাহিদা। ফেব্রুয়ারিতে টুকু বলেছিলেন, বিদ্যুৎ সরবরাহে উন্নতি হলেও খাতটির উপর আর্থিক বোঝা বড়। আবার রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়াকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও তিনি জানিয়েছিলেন। মে মাসে তিনি অবশ্য বলেছিলেন, তখন দেশে লোডশেডিং ছিল না এবং আগের সমস্যাটি ছিল সাময়িক ও কারিগরি ত্রুটিজনিত। কিন্তু জুনে পরিস্থিতি আবার বদলে যায়। দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে প্রায় 3000 মেগাওয়াট উৎপাদন কমে যাওয়ার পর তিনি নিজেই পরিস্থিতিকে জাতীয় সংকট হিসেবে বর্ণনা করেন। সুতরাং আজকের প্রশ্নটা শুধু লোডশেডিং হচ্ছে কেন এতটা সরল নয়। আসল প্রশ্ন হলো, বাংলাদেশ কি আবার এমন একটি বিদ্যুৎ ব্যবস্থার দিকে যাচ্ছে যেখানে উৎপাদন ক্ষমতা থাকলেও জ্বালানি নেই, বিদ্যুৎ কেন্দ্র আছে কিন্তু বকেয়া আছে, চাহিদা আছে কিন্তু নির্ভরযোগ্য সরবরাহ নেই? আর ঠিক এখানে ফাউজুল কবির খানের প্রসঙ্গটি রাজনৈতিক বিতর্কের বাইরে একটি প্রশাসনিক প্রশ্ন হয়ে ওঠে। তিনি কি ছিলেন নিখুঁত? না, তার সময়েও সমস্যা ছিল, বিতর্ক ছিল, সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ছিল। এমনকি বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির বিষয়ে তিনি নিজেই বলেছিলেন, তদন্ত ও শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া তার এখতিয়ারের মধ্যে ছিল না। সংশ্লিষ্ট নথি ও তথ্য পরবর্তী কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, তার মেয়াদে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ধরনের বকেয়া পরিশোধ, ব্যয় কমানো, চুক্তি পর্যালোচনা এবং কাঠামোগত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকার উপরে জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দীর্ঘদিনের দুর্নীতির কাঠামো ভাঙতে বিভিন্ন সংস্কার করা হয়েছে এবং বিদ্যুৎ জ্বালানির মূল্য নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ভূমিকা জোরদার করা হয়েছে। তাই আজ যদি কেউ প্রশ্ন করেন, ফাউজুল কবির খানকে আবার দায়িত্বে আনা উচিত কিনা, এর উত্তর রাজনৈতিক স্লোগানে নয়, পারফরম্যান্সের মানদণ্ডে খুঁজতে হবে। যদি একজন টেকনোক্র্যাট সংকট সামলাতে পারেন, তাহলে তার রাজনৈতিক পরিচয় নয়, তার দক্ষতা, সততা, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং ফলাফলই হওয়া উচিত মূল বিবেচনা। একইভাবে বর্তমান মন্ত্রী টুকুকেও অতীতের রাজনৈতিক বিতর্ক দিয়ে নয়, আজকের বিদ্যুৎ পরিস্থিতি দিয়ে বিচার করা উচিত। কারণ শেষ পর্যন্ত সাধারণ মানুষ কোনো দলের রাজনৈতিক ইতিহাস দিয়ে ফ্যান চালায় না, তারা চায় বিদ্যুৎ। কারখানা চায় নিরবিচ্ছিন্ন জ্বালানি, কৃষক চায় সেচের নিশ্চয়তা, ব্যবসায়ী চায় উৎপাদনের স্থিতিশীলতা, আর রাষ্ট্র চায় এমন একটি বিদ্যুৎ ব্যবস্থা যেখানে সামান্য গ্যাস সংকট কিংবা একটি দুটি বিদ্যুৎ কেন্দ্রের ত্রুটিতে জাতীয় গ্রিডে বড় ধাক্কা না লাগে। তাই আজকের অন্ধকারকে শুধু রাজনৈতিক ব্যর্থতা বললে ভুল হবে। আবার এটিকে নিছক কারিগরি সমস্যা বললেও সত্যের অর্ধেক বলা হবে। এটি বাংলাদেশের বিদ্যুৎ খাতের পুরনো দুর্বলতাগুলোর একটি নতুন পরীক্ষা। এই পরীক্ষায় টুকু সফল হবেন নাকি শেষ পর্যন্ত সরকারকে আরও দক্ষ টেকনোক্র্যাটের দিকে তাকাতে হবে, সেটাই এখন দেখার বিষয়। কারণ বিদ্যুৎ কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে নয়, বিদ্যুৎ হলো রাষ্ট্রের সক্ষমতার সবচেয়ে দৃশ্যমান পরীক্ষা। আর আজ যখন মানুষ অন্ধকার ঘরে বসে সেই পরীক্ষার ফল দেখছে, তখন সরকারের সামনে প্রশ্ন একটাই, আলো কি শুধু প্রতিশ্রুতিতে ফিরবে নাকি সত্যিই ফিরবে মানুষের ঘরে? কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।